বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে একটা ছোট বক্তৃতা প্রকাশ করেছেন প্রফেসর আরাফাত ওনার ইউটিউব চ্যানেলে। সেটা আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। শেখ হাসিনা ওখানে পুনরায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তথা ওনার যে ভিশন 2041 ছিল সেই অনুযায়ী 2041 সালের মধ্যে একটা আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা ব্যক্ত করেছেন। আমি এই 2.5 মিনিটের এই বক্তৃতাটা বেশ কয়েকবার শুনলাম। আমার ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় সবাই এর মধ্যে বক্তৃতাটা শুনেছেন। এখানে শেখ হাসিনা 2.5 মিনিটে এমন কিছু প্রয়োজনীয় নাই এই মুহূর্তে আমাদের জানার, যেটা তিনি বলেন নাই। তিনি আওয়ামী লীগের উপর যেসব নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, তারপরে ছাত্রছাত্রীদের, নেতাকর্মীদের, ছেলে মেয়েদের, ছাত্রলীগের সবার লেখাপড়া যেভাবে বন্ধ করে রাখা হয়েছে বর্তমানে তারেক রহমানের সরকারের সময়, যেটা ঠিক 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে শুরু হয়ে গিয়েছিল, সেটার কথা বলেছেন। শেখ হাসিনা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে তিনি 2001 সালের অত্যাচারের পর, অর্থাৎ বিএনপির সরকার, বিএনপি জামাত জোটের সরকার 2001 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর, নারীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই, সেটার কিন্তু কোনো প্রতিশোধ শেখ হাসিনা তখন নেন নাই পরবর্তীতে কখনো। এবার তিনি বলেছেন সেই রকম ব্যবস্থা আর হবে না, অর্থাৎ আওয়ামী লীগ আর অপরাধীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটাকে অন্যভাবে বলেছেন, কিন্তু যেটা আমি ট্রান্সলেট করি সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির সাথে এবং স্বাধীনতা বিরোধী সেকুলার মৌলবাদী যারাই হোক না কেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের কারো সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। এদের তিনি যেইভাবে যথাযথভাবে তিনি বাংলাদেশের মাটিতে পরাজিত করবেন। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেটা আমি বারবার সবাইকে বলছি, দেখুন আমি একটা কথা বলি যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বাংলাদেশের এই একমাত্র দুটোই তো নেতা। আমরা তো এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হতে দেখেছি বঙ্গবন্ধুর 3.5 বছর, আর শেখ হাসিনা যে কয় বছর প্রধানমন্ত্রী ছিলেন 21 বছর বা ওই 3.5 সব মিলে 24-25 বছর। স্বাধীন বাংলাদেশের অর্ধেক সময় কিন্তু শাসন চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা। বঙ্গবন্ধু যদি 1972 সালে চাইতেন তাহলে কিন্তু বাংলাদেশে 24-এর জঙ্গি উত্থান হওয়া তো দূরে থাক, কোনো স্বাধীনতা বিরোধী বাঁচতে পারতো না। কিন্তু বঙ্গবন্ধু সেখানে তাদেরকে দেখেছেন যে যেহেতু এরা বাংলাদেশের মানুষ, তাদেরকে তিনি একমাত্র যারা সরাসরি যুদ্ধ অপরাধ করেনি তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে এর চেয়ে অনেক কম ক্ষমা করে, কম কম্প্রোমাইজ করে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে নাম করেছে। এর কারণ ছিল নেলসন ম্যান্ডেলা যাদের সাথে কম্প্রোমাইজ করেছে, যাদের সাথে আপনার রাজনৈতিক সমঝোতা করেছে, যাদেরকে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে, এরা দক্ষিণ আফ্রিকার এক ধরনের শত্রু ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার শত্রু ছিল না। তারা হলো সমাজে বর্ণবাদী একটা বিভাজিত শক্তি ছিল, সাদা কালো, যেটা ব্রিজেবল, অর্থাৎ সাদা কালো দুটোরই যখন আপনার মানুষ যখন সাদা হয় কালো হয়, তাদের যখন গণতন্ত্র থাকে উদ্দেশ্য দুই পক্ষেরই, সেখানে আপনার সমঝোতা, সন্ধি কিংবা আপনার পিসফুল কোএক্সিস্টেন্স যেটাকে বলে, অর্থাৎ সহাবস্থান, সেটা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে বঙ্গবন্ধু এমন একটা শক্তিকে ক্ষমা করে দিয়েছেন যারা পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে না, অর্থাৎ সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায় বিশ্বাস করে না। সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায় যে বিশ্বাস করে না, এটা তো আমরা 2024-এর জঙ্গি উত্থানের পর চূড়ান্তভাবে দেখেছি। আমরা এর আগেও কিন্তু নানানভাবে দেখেছি, কিন্তু জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম যে এরা
আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে চায়। এই যে একটা সিচুয়েশন তারা করলো, বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা বাংলাদেশের 53 বছর পরে এসে আজকে শেখ হাসিনা দৃঢ়তার সাথে যেটা ঘোষণা করছেন যে এবার তিনি আবর্জনা ছাপ করবেন, এই কথাটাই তিনি বলেছেন। এই আবর্জনা ছাপ করাটাকে আমরা যদি সঠিক অর্থে ট্রান্সলেশন করি, সেটা হলো আমরা সবাই এই যে অনুভব করছিলাম যে বাংলাদেশটা বারবার পেছনের দিকে চলে যায় সমাজে, 1971 সালে পরাজিত শক্তি কখনোই আমরা তাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা যেহেতু তাদেরকে পরাজিত করিনি, আমরা যেহেতু তাদের রাজনৈতিক শক্তি শূন্য করিনি, আমরা যেহেতু তাদের অর্থনৈতিকভাবে বাড়তে দিয়েছি, তাদের টাকা পয়সা আমরা কেড়ে নেইনি, এরা সব সময় সমাজে লুকিয়েছিল, কখনো আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, কখনো নিরপেক্ষতার ভান ধরেছে, কখনো বুদ্ধিজীবীর ভান ধরেছে, হ্যাঁ, কখনো শিক্ষিত অশিক্ষিত এবং নানান ধরনের অভিনয় অপকর্ম করে গিয়েছে, সব কিছু তারা ছদ্মবেশে। কিন্তু আমরা সহ্য করেছি। আমরা সব সময় ভেবেছিলাম যে এইভাবে সহ্য করে ক্ষমা করে দিয়ে হয়তো সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সমাজ গঠন করা যাবে। এটাই ছিল কিন্তু শেখ হাসিনার উনি যে 17 বছর শাসন চালিয়েছেন, এক নাগারে দেশের উন্নতি করেছেন, ওই সময়ের একটা স্বপ্ন ছিল আমাদের সবার। কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল 1971 সালে যেসব সেকুলার, এগুলোকে আমাদের অনেক সহযোদ্ধা আম বাম সেকু মেকু একটা সুন্দর ফ্রেজিং এর মধ্যে নিয়ে এসে, আসলে সত্যি কথা হলো সবাই এর মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, আর ডানপন্থী মৌলবাদীরা তো আছেই, জামাত, হেফাজত ইত্যাদি নানান নামে। এরা কখনোই 71 সালের পরাজয়টাকে ভুলতে পারেনি এবং বাংলাদেশের সমৃদ্ধি, এমনকি নিজেদের সমৃদ্ধিও কিন্তু ওদের আকাঙ্ক্ষা নয়, ওরা নিজেদের যে অর্থনীতিটা চালু রেখেছে, যেমন আমরা জামাতের অর্থনীতিটাকে মনে করি যে অনেক মজবুত, তারা নিজেদের ছেলে মেয়েদের ওই অর্থনীতি থেকে অর্থ জোগাড় করে, যারা শিবির করে এদের দেশে বিদেশে পড়ায়, পরিবারকে প্রতিষ্ঠিত করে। কিন্তু পুরো প্রসেসটার উদ্দেশ্যটা কিন্তু হলো যে আত্মঘাত, অর্থাৎ মরে হলেও, ধ্বংস হয়ে গিয়ে হলেও বাংলাদেশকে ধ্বংস করতে হবে। 71 সালে যে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ নিতে হবে এবং প্রয়োজনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে আবার পাকিস্তানের সাথে সংযুক্ত করতে হবে। আর নিদেন পক্ষে এটা যদি না পারা যায়, কোনোভাবেই যাতে বাংলাদেশ উঠতে না পারে, সেই জন্য এখানে একটা মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রাখতে হবে, যেটা ঠিক আমাদের গণতান্ত্রিক যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটার বিপরীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, উনি এর আগেও বলেছেন বিভিন্নভাবে, কিন্তু এবার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এবার তিনি আবর্জনা পরিষ্কার করবেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে শুধু খুশি হই নাই, এটা আমি মনে করি আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশ 2024 সালে যে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল এবং এখনো ধ্বংসের পথে আছে, সেই ধ্বংসযজ্ঞ দেখে যারা এই ধ্বংসকারীদের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন, সবার জন্য একটা বিশাল সুখবর, অনেক অনুপ্রেরণার একটা বক্তব্য ছিল। এখন কথা হলো যে আমরা তো দেখছি যে বাংলাদেশটা প্রায় ধ্বংসই হয়ে গেছে। এই অবস্থা থেকে কি শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন? অবশ্যই বাংলাদেশকে তিনি উদ্ধার করতে পারবেন, কিন্তু পথে পথে বাধাগুলো দেখুন। কোনো মানুষের মনে আশা ছিল যে বিএনপি এবার একটা শিক্ষা গ্রহণ করে একটা রাজনৈতিক সমঝোতা করবে, কিন্তু আমরা কিন্তু বিএনপির তরফ থেকে কোনো ধরনের সেটার কোনো আপনার সম্ভাবনা এখন পর্যন্ত দেখিনি। উপরন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তারেক রহমানের ঘনিষ্ঠ বগুড়ার এক প্রতিমন্ত্রী শাহ আলম বা শাহে আলম, সে ঘোষণা দিয়েছে যে সে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। শাহ আলম, আপনি কি ভাবছেন যে এটা যে আপনাদের মনের কথা না? এটা আমরা জানি না? আমরা তো কখনোই এই ইলুশনে ভুগি নাই যে বিএনপি যে আওয়ামী লীগের ধ্বংস চায়। এই ইলুশন থেকে আমরা কিন্তু কখনো, এই ইলুশনে আমাদেরকে কখনো পেয়ে বসে নাই। কিন্তু আমরা আপনাদের ভালো চেয়েছিলাম বলে আমরা সবসময় বলেছিলাম শেখ হাসিনার সাথে রাজনৈতিক সমঝোতা করেন, কিন্তু আমাদের কথা তো আপনারা শুনবেন না জেনেও আমরা বলেছি
ভবিষ্যতে এমন দিন আসবে নিশ্চিতভাবে, তখন কিন্তু আমাদেরকে আর দোষ দিতে পারবেন না যে আপনাদেরকে সাবধান করি নাই। তারেক রহমানের দুর্ভাগ্যটা কি জানেন? তারেক রহমানের দুর্ভাগ্য হলো 2001 থেকে 6 ওনার ছিল সেই ওই ছেলেটা কি যেন, ওনার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। ঠিক গিয়াসউদ্দিন মামুনেরই আরো খারাপ রূপ, আরো জঘন্য একটা রূপে ওনার এখন বন্ধু, এবং সব জায়গায় দেখা যায় যে এই শাহ আলম মোটামুটি অনেকে বলছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার বা দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হলো সালাউদ্দিন সাহেব। কিন্তু আমরা যদি অল প্র্যাকটিক্যালিটি নিয়ে দেখি যে শাহ আলম হলো বাংলাদেশের এখন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সে সকল ইউনিয়নের নাম তৈরি করতেছে নিজেদের নামে, এবং আরো নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। আজকে একটা টক শোতে দেখলাম জুলাইয়ের এক চরমপন্থী, নাস্তিক চরমপন্থী, মানে মৌলবাদী চরমপন্থী না, ওই যে আশরাফ কায়সার, ওই ছেলেটাও বলছে যে এই শাহ আলম এখনো কিভাবে প্রতিমন্ত্রী থাকে। অর্থাৎ শাহ আলমকে নিয়ে জুলাইয়ের সবাই, অর্থাৎ জুলাই চরমপন্থা উত্থানের সাথে যারা যারা জড়িত ছিল এরা সবাই আতঙ্কিত, কারণ এরা জানে যে শাহ আলম যা কিছু করছে এতেই কিন্তু তারেক রহমানের পতন হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওই 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 ভয়ে ভীত থাকা আশরাফ কায়সারেরও কিন্তু মনে লেগেছে যে এই শাহ আলম যা কিছু করছে সেটা কিন্তু তারেক রহমানের ধ্বংস নিয়ে আসবে। কিন্তু তারেক রহমান আসলে আমরা দেখেছি যে উনি কখনোই এই ধরনের অসৎ সঙ্গ ছাড়তে পারেন না। 2001-এ পারেননি, এখনো উনি পারছেন না। এটা আসলে কত বড় দুর্ভাগ্য তারেক রহমানের মতো। আর আমাদেরকে বাংলাদেশের অনেক এই বিশেষত এরা সবাই কিন্তু পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক, ওরা প্রায় কিন্তু এইসব তুলনা করতে চায় শেখ হাসিনা, তারেক রহমান, খালেদা জিয়া। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা সরকারের সময় এই শাহ আলমের মতো কিংবা আরো আগে গিয়াসউদ্দিন আল মামুনের মতো কোনো ব্যক্তি কি শেখ হাসিনার আশেপাশে ছিল? শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিল? করে নাই। আপনি ওই শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে যেসব প্রচার চালানো হয় তাদেরকেও আপনি কিন্তু এই শাহ আলমের পাশাপাশি বসিয়ে দেখেন যে ওই মানুষগুলা যোগ্যতায়, সংস্কৃতিতে, মননশীলতায় এই লোকগুলার থেকে কত উন্নত। আমাদের একটা দুর্ভাগ্য আছে যে হ্যাঁ, আমরা তারপরেও এইসব লোকের বিরুদ্ধে যেটা সত্য নয় সেটা এইভাবে নানান অপপ্রচার চালিয়ে কিন্তু জুলাই জঙ্গি উত্থান করেছে। কিন্তু আপনারা যদি পাশাপাশি মিলিয়ে দেখেন যে তারেক রহমানের এই সব আপনার সভাসদ, ওনার যে কিচেন ক্যাবিনেট বা ওনার যে যারা ওনার উপর প্রভাব বিস্তার করছে এই লোকগুলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে নিয়ে উনি সরকার চালিয়েছেন সেই লোকগুলা, এদের কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে তারেক রহমান যাচ্ছে আর কেন শেখ হাসিনার সরকার এত দেশের এত উন্নতি করতে পেরেছিলেন। আর তারেক রহমান সরকার তো কূটনীতিতে পুরোপুরি, আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিশঙ্কু অবস্থায় আছেন। উনি নাকি মালয়েশিয়া যাবেন, সেখান থেকে চীন যাবেন, কিন্তু সরকারি তরফ থেকে কোনো কথা বলা হচ্ছে না। হয়তো শেষ মুহূর্তে কিছু বলা হবে। আজকে তিনি চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু ওনার চীন সফর নিয়ে কোনো কথা নাই। তারেক রহমান, আপনি কি গেরিলা নেতা যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হতেন, আপনি প্রথম বিদেশ সফর করবেন, চীন সফর করবেন, কি কোথায় সফর করবেন, 15 দিন আগে থেকে 20 দিন আগে থেকে আপনি আতশবাজি বাজাতেন। সব কিছু এমন গোপনীয়তার মাধ্যমে হচ্ছে। আপনারা দেখুন, কোনো স্বাভাবিক সরকার, কোনো আপনার স্টেডি সরকার এইভাবে করে না। একমাত্র অত্যন্ত নার্ভাস একটা সরকার তারেক রহমানের মতো লুকোচুরি করে। হ্যাঁ, তারেক রহমান ওই সামনে শাহ আলমকে এগিয়ে দিচ্ছেন কিংবা সালাউদ্দিন সাহেবকে এগিয়ে দিচ্ছেন, এটুকুন উনি রক্ষা করছেন যে নিজেকে আড়াল করে। কিন্তু আপনারা যদি একটু ভেতরে গিয়ে দেখেন, দেখবেন যে এই সরকারটা প্রচন্ড একটা দুর্বল, ভীরু এবং নার্ভাস একটা সরকার। আর এই যে জাহেদ যেটা করে এসছে, কোনো ম্যাচিওর সরকারের কোনো ব্যক্তি কি এমন কাজ করলে কি তাকে কোনো ধরনের শাস্তি দেয়া হয় না? অবশ্যই শাস্তি দেয়া হয়,
কিন্তু তারেক রহমান এতই ভয় পাচ্ছেন যে জাহেদ, শাহে আলম এই ধরনের লোকগুলা কিন্তু তারেক রহমানের সহচর, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের উপর প্রভাব বিস্তারকারী। এই ধরনের লোক নিয়ে তারেক রহমান যে বেশি দূর যেতে পারবেন না, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। ঠিক বিপরীতে আপনি শেখ হাসিনাকে দেখুন। শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন যে 2041 সালের মধ্যে ওনার যে ভিশন 2041 ছিল সেটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা দেখেছি তারেক রহমান এসেই একটা ঘোষণা দিয়েছেন যে ওনার একটা প্ল্যান আছে। সত্য কথা হলো যে আজকে 4-5 মাস পর, ওনার সরকারের 4 মাস হয়ে যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ওই মোমেন্টে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওনার ওই কথাটা বলার দরকার ছিল। কিন্তু আসলে ওনার ঘটে কোনো প্ল্যান নাই, এবং ওনার সরকারে এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো বুদ্ধিজীবী নাই যারা আসলে একটা প্ল্যান তৈরি করে দিতে পারে। আজকে আমি আর একটা ছোট এইরকম ভিডিও করেছিলাম, সেইখানে এক ভদ্র মহিলা এসে কমেন্ট করেছে যে খলিল সাহেব বাংলাদেশের 50 বছরের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পররাষ্ট্রমন্ত্রী। আমি মন্তব্যের উত্তর দিয়েছি যে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে খলিল সাহেব বাংলাদেশের যত পররাষ্ট্রমন্ত্রী হয়েছে তাদের সবার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম পররাষ্ট্রমন্ত্রী। শরীরটা সুন্দর হলে তো হবে না। আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছি, খলিল সাহেবকে দেখলে ফরেন মিনিস্ট্রির একটা পরিচালক, অর্থাৎ খলিল সাহেব 91 সালে ফরেন মিনিস্ট্রি ছেড়ে দিয়ে ইউএন সিস্টেমে চাকরি করতে চলে যায়। 91 সাল মানে ওনার তখন 12-13 বছরের চাকরি হয়েছে। 12-13 বছরে ফরেন মিনিস্ট্রিতে একটা ছেলে বা মেয়ে পরিচালক হয়। একটা পরিচালকের যেই ধরনের নার্ভাসনেস থাকে, খলিল সাহেবের আজকে 70-75 বছর বয়সে সারা পৃথিবী ঘুরে আসার পরও তার বডিতে আমি তার চোখে মুখে আমি ওই নার্ভাসনেসটা দেখি। কিন্তু যে ভদ্র মহিলা করেছেন, কমেন্টটা করেছেন, ওনার তো আসলে এত গভীরে গিয়ে দেখার সক্ষমতাটা নাই, থাকলে উনি ওই মন্তব্যটা করতেন না। আমাদের যে শেখ হাসিনা যে সরকার গঠন করতে যাচ্ছেন অদূর ভবিষ্যতে, শেখ হাসিনা কিন্তু বলে দিয়েছেন আজকের ওই বক্তৃতাটাতে যে উনি গণ আন্দোলন করবেন, এবং আলটিমেটলি এই গণ আন্দোলনটা এত বেশি শক্তিশালী হবে কারণ বাংলাদেশের মানুষ আজকে ভয় পেয়ে গেছে। জুলাইয়ের জঙ্গিদের সাথে ওরা সহযোগিতা করে কিংবা চুপ থেকে কিংবা এদের ভিকটিম হয়ে সবাই কিন্তু আজকে ভয় পেয়ে গেছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এমন বাংলাদেশ তো আসলে কেউ দুঃস্বপ্নেও কল্পনা করে নাই। সেখানে আজকে যখন জননেত্রী ডাক দিয়েছেন এবং উনি বলে দিয়েছেন উনি আরো দ্রুত আসবেন, এই ডাকে সাড়া দিয়ে, এবং বাংলাদেশে আমি আজকেও একজনের সাথে কথা বললাম, এই আমাদের এই মূলধারার কর্মী, তিনি যেটা বললেন যে সবাই বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল উন্মুখ হয়ে আছে কবে নেত্রীর সাথে মিলে এই বাংলাদেশকে আবার উদ্ধার করবে, এবং বাংলাদেশকে আজকে যারা জবরদখল করে রেখেছে এদেরকে এরা বিতাড়িত করবে। এই বিতাড়িত করার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, শেখ হাসিনার কর্মী এক পায়ে খাড়া, কতজন যে জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছে। এইটা আসলে বাংলাদেশের শত্রুপক্ষ, সেই বিএনপি সরকার বলুন বা এনসিপি জামাত যারা জঙ্গি উত্থান করেছে, এরা কিন্তু আসলে কল্পনা করতে পারছে না, এটা আমি বলবো না, কল্পনা করতে পারছে দেখে ওদেরও কিন্তু ভীষণ আপনার প্রতিক্রিয়া হচ্ছে। যেই প্রতিক্রিয়া এই শাহে আলমকে দিয়ে তারেক রহমান বলিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে আর দেয়া হবে না। এখন দেখতে হবে আমাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি কি থাকবে। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম বিএনপির রাজনীতিটা থাকুক। তারেক রহমানকে একজন ভদ্রলোকের পক্ষে যতটা অনুনয় বিনয় করে বলা যায়, আত্মসম্মান রেখে, একজন তারেক রহমানের আদর্শের অনুসারী না হয়েও শুধু তারেক রহমান, তার দল এবং যেহেতু বাংলাদেশে তার একটা জনসমর্থন আছে, তাদের দিকে তাকিয়ে আমি কিন্তু তারেক রহমানকে অনেকগুলো সুপরামর্শ দিয়েছিলাম। কিন্তু আমি এটাও জানতাম যে এগুলো আসলে বধিরের কানে প্রবেশ করবে না। সেটাই হতে যাচ্ছে এবং সেটাই হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন গিয়াসউদ্দিন আল মামুন হিসাবে সামনে চলে এসেছে এই শাহে আলম। শেষ কথা হলো, আসলে শেখ হাসিনা কি যেই ধ্বংসটা বাংলাদেশের হয়ে গেছে সেখান থেকে আবার 2041 সালে বাংলাদেশকে কি স্মার্ট, সমৃদ্ধ, শিল্পোন্নত দেশে পরিণত করতে পারবেন?
যে ধ্বংস হয়ে গেছে, আমি মনে করি উনি পারবেন। শেখ হাসিনা অতীতে অনেক কিছু করে দেখিয়েছেন, এখনো পারবেন। আর এখন এটা আরো দ্রুত কেন হবে? উনি যে আবর্জনা সাফ করা কথা বলেছেন, এই আবর্জনা সাফ করলে কিন্তু সারা বাংলাদেশে বাকি যারা থাকবে ওরা তো আর আবর্জনা না, তাদের মধ্যে যেই স্পিরিট তৈরি হবে সেই স্পিরিট নিয়ে আমরা কিন্তু দ্বিগুণ তিনগুণ কঠিন কাজ করব, তিনগুণ পরিশ্রম করব। কিন্তু যেভাবেই হোক, আজকে শেখ হাসিনা তার যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন, সেটা আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা বাস্তবায়ন করব। মহিউদ্দিনের সাথে একটা টক শোতে জুলাই চরমপন্থী মাহফুজ আলম বলল সে এখন আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না, সে সেন্টার লেফট পলিটিক্স করতে চায়। আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে যে পুরো দেশকে ধ্বংস করে দিয়ে এখন কেন সে আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না। আর এই যে মাহফুজ আলম, এ কিন্তু অন্যান্য চরিত্রগুলোর থেকে আলাদা। আর মাহফুজ আলম যদি মধ্যপন্থা বা মধ্যবামপন্থা রাজনীতি করে তাহলে কি তার অপরাধ ক্ষমা হয়ে যায়? কারা এই মাহফুজ আলমের এই অপরাধের জন্য দায়ী? আসুন সংক্ষেপে এই জিনিসগুলো একটু দেখি। মাহফুজ আলমকে ইউনূস জুলাই জঙ্গি উত্থানের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত করায়। তখন পর্যন্ত যত জুলাই জঙ্গি উত্থানের সাথে যত বড় বড় মানুষরা জড়িত ছিল, বুদ্ধিজীবী, সবাই কিন্তু মাহফুজের প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং মাহফুজকে সিরাজুল আলম খানের সাথে তুলনা করত। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মাহফুজ আলম চরিত্রটা সম্পূর্ণরূপে একটা অস্থির চরিত্র। একদিন সে অত্যন্ত একেবারে দুর্ধর্ষ জঙ্গির মতো কথা বলে, পরের দিন সে নরম হয়ে যায়। সে ফেসবুকে পোস্ট দেয় যে পুরা ভারতবর্ষ অর্ধেক কেটে নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যে সে এটাকে স্বাধীন করবে। পরে আবার সে এই পোস্টটা বন্ধ করে দেয়। মাহফুজ আলমের সবচেয়ে অস্থির এবং সে যে মোটেও একটা পরিপক্ক চরমপন্থী হতে পারেনি, এটা প্রথম প্রকাশ পায় সে যখন উপদেষ্টা হিসাবে শপথ নেয়, তখন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে। পরবর্তীতে আমরা শুনেছি মাহফুজ আলমকে ইউনূস কাজ করতে দিত না, অন্যরা তার জায়গায় কাজ করত। মাহফুজ আলম মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সে খবরে আসতো এবং মাহফুজ আলম স্বীকার করেছে সব চরমপন্থীদের মধ্যে যে আওয়ামী লীগ অলরেডি ফিরে চলে এসেছে, যেখানে অন্য চরমপন্থীরা এটা এখনো আশায় বসে আছে যে আওয়ামী লীগ আসবে না বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে। মাহফুজ আলম কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছে ফেসবুকে পোস্ট দিয়ে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। সব দিক থেকে আমরা যদি দেখি, আমার কাছে মনে হয় যে এই মাহফুজ আলম জুলাইয়ের যে চরমপন্থী যেগুলো আছে মূলত তাদের থেকে আসলে বেশ কিছু আলাদা। এই চরমপন্থীদের মধ্যে সবচেয়ে স্থির এবং বুদ্ধিমান এবং সেখান থেকে বলতে হবে যে সবচেয়ে বড় গর্দান কর্তনকারী গুণ আছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে যে ছেলেটা, তার সাথে আক্তার, হাসনাত আবদুল্লাহ, এগুলো তো আছেই। কিন্তু মাহফুজকে কিন্তু মাঝে মধ্যেই অপরাধ বোধে পেয়ে বসে। এবং আরেকটা চরমপন্থী আছে জামাতের, সে বিদেশে থাকে, কি যেন একটা নাম, এহসান খামিনি বা খমিনি, সে বলছিল যে একটা ফেসবুক পোস্ট দিয়ে যে মাহফুজ আলম নাকি মাঝে মাঝে কান্নাকাটি করে, রাতের বেলায় চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বা একা হয়ে গেলে সে নাকি অনেক চিৎকার করে করে কান্নাকাটি করে। তার মানে হলো মাহফুজ আলম ইতিমধ্যে যথেষ্ট ভয় পেয়ে গেছে। এবং আরেকটা জিনিস, এদের এই চরিত্র, মাহফুজের চরিত্র পরিবর্তনের জন্য যেটা দায়ী, সেটা কিন্তু এই জুলাই জঙ্গি উত্থানের চরমপন্থী যেগুলো সরকারি ক্ষমতা পেয়েছে কি পায় নাই, প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো প্রত্যেকে এখন হাজার কোটি টাকার মালিক। এই অর্থ উপভোগের জন্য এরা কিন্তু
এক একজন এক একটা পথ বেছে নিচ্ছে। মাহফুজ আলমকে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করলো যে আপনার আয়ের উৎস কি? সে বলল যে আমি বই লিখি, আমি অনুবাদ করি, এবং আরো কি কি যেন বললো, তার সঞ্চয় আছে। বাংলাদেশে মাহফুজ আলম বই লেখে, অনুবাদ করে কোনো অর্থ কি রোজগার করে? কেউ বিশ্বাস করবে এটা? আসলে এরা টাকা পয়সা এত কামিয়ে ফেলেছে যে এদের এখন বাঁচতে ইচ্ছে করে। কিন্তু দেখুন, মাহফুজ আলমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা তরুণ, মাহফুজ আলম, সজীব ভুঁইয়ার কথা জানি না, কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ, প্রত্যেকটা ছেলে কিন্তু মেধাবী ছিল। সঠিক গাইডেন্স পেলে এই দেশে সঠিক তরুণদের বেড়ে ওঠার পরিবেশ থাকলে এই ছেলেগুলা কিন্তু চরমপন্থী না হয়ে এক একটা কিন্তু দেশের জন্য সম্পদ হতে পারত। এখন মাহফুজ আলম ইসলামিক রাজনীতি ছেড়ে দিয়ে, সে অবশ্য তার হেরিটেজটাকে অস্বীকার করছে না, সে বলছে যে সে মধ্য বামপন্থার রাজনীতি সে বিশ্বাস করে, এটা সে করবে। তো এটা করলেই কি আসলে জুলাইতে সে যে অপরাধ করে ফেলেছে এটা ক্ষমা হয়ে যাবে? জুলাই জঙ্গি উত্থানের ফলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, সে কথা বাদ দিলাম, কিন্তু এই জঙ্গি উত্থানকালে যেসব মানুষ মারা গেছে, আমরা জানি যে এই সব মানুষ দুইভাবে মারা গেছে। একটা ক্ষুদ্র অংশ মারা গেছে পুলিশের অ্যাকশনে, আর বড় একটা অংশ মারা গেছে কিন্তু জঙ্গিদের আত্মঘাতী হামলায়, চোরাগোপ্তা হামলায়। আবু সাইদ এখন পরিপূর্ণভাবে প্রমাণিত একজন আত্মঘাতী জঙ্গি। আমি বিশ্বাস করি মুগ্ধও ছিল একটা আত্মঘাতী জঙ্গি, এবং জঙ্গিরা অনেকগুলা মানুষকে মেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার পুলিশি অ্যাকশনে মৃত্যু এবং জঙ্গিরা যে মৃত্যু ঘটিয়েছে সবগুলোর জন্য দায়ী করে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এখন শেখ হাসিনার পেছনে আমরা পুরো বাংলাদেশ আছি, পুরো আওয়ামী লীগ আছে এই অন্যায্যতার থেকে মুক্ত করার জন্য। কিন্তু কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরে মাহফুজ আলমদের পেছনে আছেটাকে? এই যে এত বড় খুন খারাপি হয়ে গেল, 2 থেকে 500 মানুষ খুন হলো, আমরা কিন্তু জানিও না, কারণ ইউনূস এগুলো উদ্ঘাটন করে নাই, ভবিষ্যতে আমরা করব। এর জন্য যেই দায় মাহফুজের কাঁধে চড়েছে, সেখান থেকে মাহফুজ কি বামপন্থা রাজনীতি করলে বেঁচে যেতে পারবে? এই প্রশ্ন থাকলো। আরেকটা জিনিস, এই মাহফুজদের কারা বিপথে নিয়ে গেল? আমরা যেটা প্রকাশ্যে জানি সেটা হলো যে মাহফুজ, আরো যারা যারা আছে, নাহিদ, এরা সবাই ফরহাদ মজারের ছাত্র। ফরহাদ মজার এটা প্রকাশ্যে সব জায়গায় স্বীকার করেছে। ভবিষ্যতে কিন্তু মাহফুজের যে চরিত্র আমি দেখি, ও কিন্তু ধরা পড়ার সাথে সাথে সব বলে দিবে। সেই দিন কিন্তু এই ফরহাদ মজার, মাহফুজ এগুলো কিন্তু একসাথে ধরা পড়বে ঠিকই, কিন্তু এরা বাংলাদেশের যে ধ্বংস করেছে, যতটুকু ক্ষতি করেছে, আমরা সেখান থেকে কত দ্রুত কিভাবে ফিরে আসব, নাকি আদৌ ফিরে আসতে পারবো? এই প্রশ্নগুলো এখন বাংলাদেশের সব মানুষের মনে রয়েছে।